এই যে এখন যে বসে গেছি না বাড়িতে, এটা আমার ভীষণ ডিপ্রেশনের একটা জায়গা। মানে আমি সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না। মানে আমার খারাপ লাগা শুধু না, মানে একটা অদ্ভুত, আমি পুরো ব্ল্যাঙ্ক থাকি আর কারণ আমার কাছে কোনো কিছু অ্যান্সার বলে যে আমি খুব সোজা সাপটা কথা বলছি। লোকে বলে যে পলিটিক্স করলে যদি তুমি মানে কি বলবো শাসক দলের সাথে যুক্ত থাকো তাহলে তুমি কাজ পাবে, আর যদি তুমি বিরোধী দলে থাকো তাহলে ইন্ডাস্ট্রিতে তোমাকে কোণঠাসা করে দেওয়া হয়। কিন্তু আমি জানি না, আমি হয়তো অভিনয় করতে পারি না, বা আমার অভিনয় লোকের ভালো লাগে না, বা যে কোনো হোয়াট এভার দ্য রিজন, যা খুশি হতে পারে। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো ক্ষেত্রে, মানে আমার বক্তব্য হচ্ছে, ধরো আমি শেপলেস হয়ে গেছি, আমি মোটা হয়ে গেছি, আমাকে কি দেবে মা, কাকিমা, দিদিমা, জেঠিমা, বৌদি, কাকি? সেটাও তো নয়। আইদার আমি শেপলেস, আমি মোটা হয়ে গেছি, এটা একটা কারণ হতে পারে, আমি শাসক দলের সাথে থাকি, সেটা একটা কারণ হতে পারে, বা আমি কারোর অ্যাপ্রোচে হ্যাঁ বলিনি, সেটা একটা কারণ হতে পারে, বা আমি খারাপ অভিনয় করি, আমাকে দেখতে খারাপ, বা আমি দর্শক আমাকে ভালোবাসেন না, সেইগুলো কোনো কারণ হতে পারে। কিছু তো একটা কারণ। আমি ভীষণ মানে ইমোশনাল হতে পারি, বাট আমি আমার সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন তাকে সকলেই খুব ভালোবাসেন, জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন, সংসার সুন্দর করে গুছিয়ে নিয়েছেন এই কয়েক মাসেই। কিন্তু সব ভালোর মধ্যেও একটা খারাপ লাগা, মন খারাপ রয়েছে। কারণ প্রথম ভালোবাসা না হলেও জীবনের অনেকটা অংশ যা জুড়ে তার বা শিল্পীদের যেটা থাকে তাহলে তাদের কাজ অভিনয়, সেখান থেকে প্রায় 2 বছর দূরে রয়েছেন সকলের প্রিয় অভিনেত্রী পায়েল। এতদিন চুপই ছিলেন, কিন্তু হঠাৎ করেই নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেখে আমিও বেশ অবাক হই যে দেখতে দেখতে 2 বছর হয়ে গেল কাজ থেকে দূরে। কি কারণ, কেন অনেক দর্শকেরা মিস করেন, কেন তাকে দর্শকেরা দেখতে পাচ্ছেন না, কেন তিনি আসছেন না, সবটাই জেনে নেব পায়েলের থেকে। পায়েল, কেমন আছো আগে বলো? আমি ভালো আছি। মন কেমন আছে? দেখো, এমনি ভালোই আছি, কিন্তু যারা কোনো কাজের সাথে যুক্ত থাকি, তারা যখন সেই কাজটাকে ছেড়ে একেবারে বাড়িতে বসে যায়, তো কোথাও না কোথাও মানে খুব খারাপ লাগার জায়গাটা একটা থাকে। তো সেই জায়গাটা ছেড়ে বাকি তো ভালোই আছে। একদম। আমি বাই দ্য ওয়ে মানে পায়েলের বাড়িতেই এসে, শ্বশুর বাড়ি মানে এখন সেটা বাড়ি, বাপের বাড়িও বাড়ি, শ্বশুর বাড়িও বাড়ি, তো নতুন বাড়িতেই এসছি, সেখানে বেশ গোছানো আমি দেখতে পাচ্ছি। মানে সংসার এখন নিজের আয়ত্তে এসে গেছে খানিকটা, তাই তো? মোটামুটি ছুটিয়ে সংসার করা হচ্ছে। হ্যাঁ, এখন যেহেতু মানে একদম আউট অফ ওয়ার্ক রয়েছে, তো এখন আমার কাছে কোনো অপশন নেই, তো আমাকে এই সংসারটাই করতে হচ্ছে। কিন্তু এই যে আউট অফ ওয়ার্ক রয়েছে, সেটা তো স্বেচ্ছায় নয় একেবারেই, সেটা কেন? 2 বছর, এটা তো কম সময় নয়। হ্যাঁ, 2 বছর আমি তোমাকে এই কারণেই বললাম, কারণ মাঝে আমি একটা কাজ করেছি, কিন্তু সেই ধারাবাহিকটা খুব একটা বেশি দিন চলেনি, দর্শকদের হয়তো ভালো লাগেনি বা যে কোনো কারণেই হোক চলেনি। এবার সেখানে আমার চরিত্রটাতে যখন আমাকে কাস্ট করা হয়, তখন আমি যে গল্পটা শুনেছিলাম সেটা একটু অন্য ধরনের ছিল। তো যেহেতু ধারাবাহিকটা 3 মাস বা 4 মাসের মধ্যে বন্ধ হয়ে যায়, সেইখানে চরিত্রটা সেইভাবে আসেনি। তো আমি যদি সেই কাজটাকে ধরি, তো তাহলে বলতে পারো যে 1.5 বছর, বাট আমি সেটাকে ধরতে চাইছি না, কারণ সেটা যদি ধরো 4 মাস আমার প্রজেক্টটা চলে থাকে, তার মধ্যে হয়তো হার্ডলি আমি 1-1.5 মাস কাজ করেছি প্রপার ওয়েতে। তো কারণ ডেটসে যেরকম আমাদের ধারাবাহিক একটা প্রবলেমস থাকে, তো সেরকম একটা তো থাকতোই। তো সেটা ছাড়া তো বাকি আমি বলতে চাই যে আমার শেষ কাজ রাঙা বউকে আমি প্রাধান্য দিতে চাই। কতদিন, মানে আমারও তোমার সঙ্গে অনেকদিন বাদে দেখা, বিয়ে যদিও দেখা হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, কারণ বিয়েটা সত্যি নিজের মতো করে একা হাতেই প্রায় সামলানো বোধ হয়। কারণ আমার বাড়িতে আমি মা বাবা ছাড়া মানে করার মতো সেরকম কোনো আমার হেল্পিং হ্যান্ডস নেই। তো সেই কারণে যা করতে হচ্ছে আমাদের 3 জনকেই মেনলি করতে হচ্ছে। সেটার প্রস্তুতি তো আমি অনেক আগে থেকে শুরু করেছিলাম, কারণ লাস্ট মোমেন্টে আমি একার পক্ষে পসিবল হয়ে উঠতো না এই সব জিনিস একা একা সামলানো। যেটা মানে কথা হচ্ছিল যে রাঙা বউয়ের পর আর সেইভাবে কাজ, মানে আমি রাঙা বউ বলো বা তার আগে আমি যেটা করলাম এই পদ যদি না শেষ হয়, সেটাতে আমি যেই ভালোবাসা পেয়েছি, এই দুটো ধারাবাহিকে আমি যেই ভালোবাসাটা পেয়েছি, আমি এক্সপেক্ট করেছিলাম যে আরো বেটার কিছু অপশন আমি পাবো, বাট সামহাউ সেটা আমি পাইনি।
সেটা কেন? মানে তুমি কথা তো অবশ্যই কাজের জন্য বলতেই হবে, তুমি বলেছো মানে উল্টো দিক থেকে রেশমা এত বছর, কত বছর হলো তুমি কাজ করছো? অনেক বছর হয়ে গেল। হ্যাঁ, আমার সেরকম ভাবে যদি তুমি ধরতে চাও, আমি প্রথম কাজ করা আমি যখন শুরু করি সেটা হচ্ছে যখন স্টার জলসাতে এফআইআর বেঙ্গল আসতো, সেই সময় থেকে আমি কাজ শুরু করি। তারপরে আমি রূপসী বাংলাতে 2-3টে সিরিয়াল ধারাবাহিক করেছিলাম, যেরকম প্রেমের ঠাকুর শ্রী রামকৃষ্ণ, 15 বছর প্রেমে আমরা, হ্যাঁ ওই টাইম থেকে আমি কাজ করা শুরু করি। এখন তো সেই মানে চ্যানেলও নেই কি, তো তারটাও করতে করতে কে আপন কে পর, রানু পেলো লটারি, তারপরে আমার সব থেকে খুব কাছের প্রজেক্ট, সবকটা প্রজেক্টই খুব কাছে, সব থেকে কাছের প্রজেক্ট আমি নো ডাউট বলবো এই পর যদি না শেষ হয় রাঙাবো। তো এইগুলো, এই 4টে প্রজেক্টে আমি যেই ধরনের চরিত্র করেছি, তো আমি এক্সপেক্ট করেছিলাম সেরকম কিছু, বাট কিন্তু আমি সেটাই জিজ্ঞাসা করছি, মানে তুমি বলো, মানে তোমার তো প্রচুর, যেহেতু এত বছর তোমাকে সবাই ভালো মতো চেনেন, তুমি নিজেকে প্রমাণ করে দিয়েছো, এবং তারপর নিশ্চয়ই বলো যে আমি তখন কি রিপ্লাই আসে বা কি, মানে হ্যাঁ দেখছি, মানে এরকম অনেক সময় হয়েছে জানো যে একদম কনফার্ম হয়ে কাজ হয়নি, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কারণ আমার কাছে এসছে। লোকে বলে যে আমি খুব সোজা সাপটা কথা বলছি, লোকে বলে যে পলিটিক্স করলে যদি তুমি মানে কি বলবো শাসক দলের সাথে যুক্ত থাকো তাহলে তুমি কাজ পাবে, আর যদি তুমি বিরোধী দলে থাকো তাহলে ইন্ডাস্ট্রিতে তোমাকে কোণঠাসা করে দেওয়া হয়। কিন্তু আমি জানি না, হয়তো আমি হয়তো অভিনয় করতে পারি না, বা আমার অভিনয় লোকের ভালো লাগে না, বা যে কোনো হোয়াট এভার দ্য রিজন, যা খুশি হতে পারে। তো আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়েছে, আমি জানি না কেন, বাট আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়েছে। তো পার্টিকুলার কোনো একটা চ্যানেলে আমি লাস্ট একটা ধারাবাহিকে কাজ করার পর থেকে এখনো পর্যন্ত আমি কখনো ডাক পাইনি। ইনফ্যাক্ট আমি এটা বলবো না ডাক পাইনি, তারা আমাকে যখন ডেকেছিল তখন অলরেডি আমি একটা ভালো প্রজেক্ট করছিলাম, তো সেইটা ছেড়ে আমার অন্য প্রজেক্টে যাওয়া, কারণ একটা কমিটমেন্ট বলে একটা ব্যাপার থাকে, তো আমাকে না করতে হয়েছিল। তো তারপর থেকে ডেফিনেটলি তারা আমার সাথে কখনো যোগাযোগ করেন না, বা আমি করতে চাইলেও সেখান থেকে আমি কোনো রেসপন্স পাই না, এই ব্যাপারগুলো আছে। এই অভয়া, আমি সবার আগে বলতে চাইছি যে আমি যখন কলেজে পড়তাম তখন আমি নিজে অ্যাক্টিভলি মানে রাজনীতিটা করেছি। এবার যে কারণে আমার রাজনীতিতে আসা, রাজনীতিতে এসছি মানে আমার একটা এমএলএ টিকিট, এমপির টিকিট বা কাউন্সিলরের টিকিট লাগবে, আমার একদম লাগবে না, ভালোবেসেই করেছো। আমি ভীষণ ফ্র্যাঙ্কলি বলছি যে আমার লাগবে না, ঠিক আছে, আমি যতটা যা করতে পারি, আমার মানে এরকম না যে আমার এটা করার পেছনে যেটা মেন কারণ হয়েছে, যখন কোভিডের সময় আমার বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, তখন আমি দেখেছি যে তোমার যদি কিছু কন্ট্যাক্ট থাকে তাহলে তোমার চিকিৎসা হতে পারছে, যাদের কন্ট্যাক্ট নেই তারা পাগলের মতো তখন ঘুরেছে। আমি স্বাগত হাসপাতালের বাইরে পাগলের মতো বসেছিলাম, আমার বাবা বসেছিল, তার লাংস ইনফেকশন হয়েছে, বাট কোভিডে পুরো নেগেটিভ রিপোর্ট এসে তাকে কোথাও ভর্তি নেওয়া হচ্ছে না, আমাকে বিভিন্ন জায়গায় গিয়ে হাতে পায়ে ধরতে হয়েছে। দেন ফাইনালি আমাকে একজন পলিটিক্যাল লোকই সাপোর্ট করে, ঠিক আছে, মানে তারা হচ্ছে যাদেরকে আমরা বলি পার্টির ক্যাডার, ঠিক আছে, এরকম যারা পার্টি করেন। আমার এক বান্ধবী রয়েছে যে ছাত্র পরিষদ করে, তার সূত্রে তার সাথে আমার আলাপ হয়, সে আমাকে যোগাযোগ করিয়ে দেয়, তার এক কথাতে আমি দেখি যে আমার বাবা অ্যাডমিট হয়ে যায়। তো আমার তখন মনে হয় যে যদি আমি নিজে পলিটিক্সের সাথে যুক্ত হতে পারি, তো আর কিছু না হোক অন্তত 2-4টে লোকের আমি হেল্পও করতে পারি। তো সেই ক্ষেত্রে আমার জয়েন করা, তুমি দেখবে যে 2021-এ যখন আমি জয়েন করেছি আমি কিন্তু কোনো টিকিটের দৌড়ে ছিলাম না, কারণ যখন জয়েনিং আমি করেছি সমস্ত টিকিট মানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে, ডিক্লেয়ার হয়ে গেছে, তারপরে গিয়ে আমি জয়েন করেছি সবার লাস্টে। আমার এইগুলো কোনো আকাঙ্ক্ষা নেই, মানে ভেরি ফ্র্যাঙ্কলি। তো লোকের মনে হয় যে আমি এটার জন্য দৌড়াচ্ছি, বাট একদমই না। তো আমি আমার নিজের ফ্যামিলির একজনের, তার যখন কোভিডের সেকেন্ড ওয়েভে মারা যায়, তখন একটা হসপিটালে, মানে আমার খুব নামটা মুখে চলে আসে, বাট আমি নামটা নিচ্ছি না, খুব বেকার কন্ট্রোভার্সি হবে বেশি। তো একটা হাসপাতালে তিনি মারা যান, তো তার অনেকটা বিল হয়েছিল। একটা এমপির একটা লেটার লেখাতে তার কিছুটা হেল্প হতো। আমি যখন সেই সাংসদকে ফোন করি, তো আমি তাকে ভীষণ রেসপেক্ট করতাম, তো
উনি আমার থেকে অনেকটাই বড়, অনেক বয়োজ্যেষ্ঠ একজন। উনি আমাকে খুব ওপেনলি বলেন যে তুমি তো এখনো কাউন্সিলরই হওনি, এখন থেকে লোককে হেল্প করছো। লোকে এরকম আসবে, অনেক সময় চাইবে, সাহায্য চাইবে, তাদেরকে না বলে দিতে হবে, ঘুরিয়ে দিতে হবে। এটা পারবো না, যাই করি আমি যদি বাড়িতে বসে থাকি আমি পারবো না। তো সেই দিন থেকে আমি না খুব শখ পেয়েছি যে ও আচ্ছা, মানে আমাকে যদি কারোর জন্য কিছু করতে হয়, শুধু আমি যে পার্টিতে থাকবো সেটাতে হবে না, তাহলে আমাকে একটা পজিশন, হ্যাঁ, পোর্টফোলিও হোল্ড করতে হবে। মানে এটা খুব ডিফিকাল্ট। তো আমার কাছে না জিনিসটা তারপর থেকে অনেকটা ঘেটে গেছে যে মানে এরকম তো হওয়ার কথা নয় জিনিসগুলো। একটা জায়গা আমি বলবো না যে সবাই খারাপ, সেই ভালো খারাপ মিশিয়ে থাকে, কিন্তু এটা আমি শুনেছি যে ও তুই একটু বেশি পলিটিক্সটা করিস। তো আমি এটাই জিজ্ঞাসা করতাম, এটা কি তোমার ধারণা আছে যে তুমি রাজনীতির সঙ্গে অত্যন্ত যুক্ত বলে অভিনয়? এটা আমি শুনেছি, ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বলি, আজকে তুমি দেখো যে যারা রাজনীতিতে রয়েছে, যত এমএলএ, এমপি, কাউন্সিলর, তারা সবাই চুটিয়ে কাজ করছে, একদম কোনো প্রবলেম হচ্ছে না। আমি তো কোনো পজিশনেই নেই, তাহলে বড় দায়িত্বে রয়েছেন তারা, তারা তো অনেক বড় বড় দায়িত্বে রয়েছে। কিছু না, আমি কেউ না, নোবডি। আমি শুধু অফিসিয়ালি জয়েন করেছিলাম, আমি অফিসিয়াল মেম্বার, এইটুকু। আমি একটা মেম্বার বলতে পারো, পার্টির ক্যাডার বলতে পারো আমি নিজে। সেটা তো অনেকেই আছেন যারা সমসাময়িক তোমার সহ অভিনেতা। এটা তো একটা ব্যাপার রয়েছে, মানে কি বলবো তোমাকে, কিছু লোক আছে যারা অফিসিয়াল মেম্বার, আর কিছু লোক আছে হাওয়ায় আসে আবার হাওয়ায় চলে যায়, তারা অফিশিয়াল নয়। না মানে আছে আজকে আছে, কালকে যদি অন্য কেউ থাকে তখন আমি প্রিটি শিওর তারা সেখানেও থাকবে। দে আর নট অফিশিয়াল মেম্বার, বুঝতে পেরেছি। তো কিন্তু সেই ডিফারেন্সিয়েটটা কখনো করা হয় না যে কে অফিশিয়াল মেম্বার, কে এমনি আসছে, কে উনি আসছে। তো এরকম অনেক ক্ষেত্রে অনেক কিছুই থাকে যারা মানে এইটা তো একটা পার্টিশন করে দেওয়া হয়েছে যে যারা অভয়ার সাথে হেঁটেছে তারা একমাত্র মানে একটা মেন্টালিটি, বা যারা হাঁটেনি তারা, বা যারা শাসক দলকে সাপোর্ট করছে তারা কাজের সমস্যায় পড়েছেন। এটাও সত্যি, ডেফিনেটলি। সেটা তুমি শুধু আমাদের, মানে আমি তোমাকে অফ ক্যামেরা এরকম আরো কয়েকজন অভিনেত্রীদের নাম বলে দেবো, তুমি তাদের সাথে গিয়ে যোগাযোগ করতে পারো, তাদের ইন্টারভিউ নেবে, তারা তোমাকে সেম বলবে। এগুলো হয়েছে, এটা ওরা মানে এরকম ভাবে পোট্রে হচ্ছে যারা শাসক দল করছে তারা তাদেরকে সাপ্রেস করছে, কিন্তু এরকম নয়। কিন্তু আমি এটা বলছি না যে আমার কাজ না পাওয়ার ক্ষেত্রে এইটা একটা প্রধান কারণ, ওয়ান অফ দ্য রিজন। কারণ এটা আমাকে শুনতে হয়েছে। আমার হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের ডিপিটা মুখ্যমন্ত্রীর সাথে। মুখ্যমন্ত্রীর যে চেয়ারটাতে বসেন সেই চেয়ারটা খুব শ্রদ্ধেয়। আমি বুদ্ধদেব ভট্টাচার্যকে খুব শ্রদ্ধা করি, আমি জ্যোতি বসুকেও শ্রদ্ধা করি, আমি নরেন্দ্র মোদীকেও শ্রদ্ধা করি, আমি প্রধানমন্ত্রী, আমি চেয়ারটাকে কখনো অশ্রদ্ধা করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমার কাছে এরকমও মেসেজ আসছে যে ডিপিটা সরা। মানে কেন তো কোনো উত্তর নেই, কেন কোনো উত্তর নেই। এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত বিষয়। তুমি কোন দল সাপোর্ট করছো, আমি কোন দল সাপোর্ট করছি, সেটা একান্ত ব্যক্তিগত বিষয়, সেটা প্রফেশনাল যারা আসবে কেন হ্যাম্পার করার কথা না। এটা একটা কারণ, সেটা তো অত্যন্তই আছে, আমরা জানি। অদ্ভুত লাগলো পায়েল রাজনীতিতে থেকেও রাজনীতির শিকার, মানে অদ্ভুত। হ্যাঁ মানে ঠিক আছে, তো আমি বলছি না, তাই জন্য আমি আমাকে বলছে যে কাউন্সিলর হওনি এখনো পর্যন্ত, মানে আমি বুঝতে পারছি না যে আচ্ছা এটা হলেই কি এটা করা যায়। ও আচ্ছা, তাহলে তো আমার অন্যায় হয়ে গেছে, তাহলে ভেরি সরি, আমার কারো হেল্প করাটা উচিত নয় হয়তো। মানে তুমি যেটা বলছো তুমি তো কোনোটাই করছো না, তুমি ডিপিটাও চেঞ্জ করোনি, বা তুমি তোমার যে কাজগুলো করার সেগুলো করছো, কেন চেঞ্জ করবে? মানে আমার কাজের জন্য ওই ডিপিটা আমাকে স্পেশাল কিছু এক্সট্রা ফ্যাসিলিটিস দেয়নি, বা আমি ওই ডিপিটাকে শ্রদ্ধা করি যেই কারণে আজকে আমার বিয়েতে মুখ্যমন্ত্রী স্বয়ং এসেছেন। সেটা আমার কাছে, আমার পরিবারের কাছে, আমার শ্বশুরবাড়ির কাছে খুব সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। এই ঘটনাগুলোই কি তাহলে মানে হয় না আউট অফ জেলাসি হচ্ছে? সেটাও হতে পারে হয়তো। আমার কাছে এমন কিছু নেই যে লোকে আমাকে নিয়ে জেলাসি করবে। আমি এমন কিচ্ছু পাইনি জীবনে যেটা নিয়ে লোকে আমাকে জেলাসি করবে। আমার মনে হয় না যে জেলাসি কোনো কারণ। হয়তো বাকি লোকেরা আমার থেকে বেটার হতে পারে, বা আমি এখন অনেক ওয়েট পুট অন করে ফেলেছি, শেপলেস হয়ে গেছে সো কল্ড এখন যেই কথাগুলো প্রযোজ্য। বাট এগুলো শুনতে হয়েছে,
না দেখো, ইন জেনারেল এগুলো আমাকে কখনো কেউ বলেনি, বাট হ্যাঁ আমি ওয়েট পুট অন করেছি, একটু ওয়েট লুজ করলে বেটার লাগে ক্যামেরা, এটা খুব সত্যি কথা। কিন্তু ইন জেনারেলি ভেরি কম ক্ষেত্রে হ্যাঁ শুনতে তো হয়েছে, কম ক্ষেত্রে আমাকে শুনতে হয়েছে। এখন যে অভিনয়ের ক্ষেত্রে বাধা নয় সেটা তো আমরা দেখছি, বলিউড হোক বা টলিউড হওয়া উচিত নয়, অভিনয়টাই মেইন। কিন্তু মানে কোথাও বললেন বুঝতে পেরেছি আত্মবিশ্বাসে কি একটা এই ধরো তুমি তখন বলছেন আমি হয়তো অভিনয়টা পাই না, আমার শুনে খুব অবাক লাগলো, কারণ তোমার আর প্রমাণ করার জায়গা নেই, সেটা করে ফেলেছো। সেটা এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে আমি যদি এখন ধরো সাইজ 0 হয়ে যাই, তাহলে কি আমাকে কেউ লিডে কাস্ট করবে? আমাদের মানে টলিউডটা একটু মানে মনোপলি ব্যাপার। যেমন ধরো আমি ননদের ক্যারেক্টার করেছি, চেষ্টা করবে যে প্রত্যেকটা সিরিয়াল আমাকে ননদের ক্যারেক্টারে কাস্ট করা, বা কেউ ভিলেন হয়েছে সে দেখবে যে ম্যাক্সিমাম সিরিয়ালে সে নেগেটিভ করছে, হঠাৎ করে সে নেগেটিভ থেকে পজিটিভ হিরোইন হয়ে যায় না, খুব কম ক্ষেত্রে হয় সেইগুলো। তো সেই ক্ষেত্রে মানে আমার বক্তব্য যে ধরো আমি শেপলেস হয়ে গেছি, আমি মোটা হয়ে গেছি, আমাকে কি দেবে? মা, কাকিমা, দিদিমা, জেঠিমা, বৌদি, কাকি? সেটাও তো নয়, সেটাও নয়। এবার সেটা কারণ কি আমি জানি না। আমার কাছে এরকম একটা ইনফরমেশন ছিল যে কোনো এক মানে রাইটার গল্প লেখে, তো সে আমাকে একবার অ্যাপ্রোচ করেছিল, এন্ড আই সেড নো, ঠিক আছে? তো সেখান থেকে তার আমার প্রতি একটা রাগ হয়, হতেই পারে। এবার এগুলো কিন্তু আমাকে সে ডিরেক্টলি কিছু বলেনি, এগুলো আমার কাছে খুব বিশ্বস্ত জায়গা থেকে শোনা, মানে এরকম শোনা যে চ্যানেলের লোকজনের কাছ থেকে শোনা, বাইরের লোকজনের কাছ থেকে নয়। সেই জায়গা থেকে মানে এরকম হয়েছে যে অন্য প্রজেক্টে যখন আমার কথা হয়েছে, সে ওকে নেওয়ার দরকার না, অন্য কাউকে দিচ্ছে ব্যাপারগুলো। আমি দেখেছি তারা আবার অভয়ার জন্য বড় বড় পোস্ট লিখছে, মিছিলে হাঁটছেন, এরকম আছে। তো হিপোক্রেসির একটা ব্যাপার থাকে, কিছু করার নেই, মানে এগুলো সব নিয়ে আমাদেরকে চলতে হচ্ছে। মানে এগুলো তোমার সাথে আমার কথা হয়েছে, তোমাকে আজকে আমি বলতে পারছি, বাট এরকম অনেক অভিনেত্রীরা এখনো রয়েছেন যাদের কথা দর্শকদের সামনে এখনো আসেইনি। তোমারটাও আছে, তুমি এত বছর বাদে লিখলে, মানে এত দিনে আমি হঠাৎ করে 24 ঘন্টায় দেখলাম সুস্মিতা সেনের ব্যাপারটা, তো আমার খুব অবাক লাগলো। তখন আমার হাজবেন্ড আমাকে বললো যে সুস্মিতা সেন তার মাঝে কাজ করেছেন, আমাকেও দেখালাম, বললাম যে হ্যাঁ তাহলে তো ডেফিনেটলি করেছে, তো কিন্তু এখানে হেডলাইনে লেখা যে 8 বছর ধরে, সেইটা ইয়ে করে আমি লিখলাম যে আচ্ছা ওনাদের ক্ষেত্রে যদি এরকম হতে পারে, কারণ উনি ভীষণই বড় মাপের একজন অভিনেত্রী, আমার ভীষণ পছন্দের একজন অভিনেত্রী, তো ওনাদের সাথে যদি এটা হতে পারে তো আমরা কেউ না, এটা হতেই পারে। এটা বলছো, কিন্তু একটু আগে আমি দেখলাম খুব ইমোশনাল হয়ে গেছিল কথা বলতে বলতে। কি হলো তো, কাজ আমি 15 ইয়ার্স ধরে কন্টিনিউয়াসলি কাজের মধ্যে রয়েছি, এবার হঠাৎ করে কাজ বন্ধ করে বাড়িতে বসে যাওয়া, মানে ধরো যে আমি এটার বাইরে কোনো কিছু পারি না, এইটা আমার সবথেকে একটা মাইনাস পয়েন্ট, যে আমি এখন এটা ছেড়ে কি করব? আমি একটা আইটি সেক্টরে গিয়ে জব করব, আমি ব্যাংকে জব করব, আমার হবে না ভাই, আমার ভালো লাগার জায়গাটা ওটা নয়। আমি করতে পারি বাট আমার মন থেকে আসবে না। বাট আমি যদি দেখি যে দীর্ঘদিন এরকম হচ্ছে, তখন আমাকে করতে হবে, কিছু করার নেই। কিছু সেকেন্ড অপশন ভেবেছো? মানে সত্যি তো ফিনান্সিয়ালি স্টেবল হওয়াটা একটা দরকার। আমার সবসময় এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, আর আমার মা এটা আমাকে সবসময় শিখিয়েছে যে তোমার হাজবেন্ড যেই হোক না কেন, তুমি কখনো কারোর উপর ডিপেন্ড হবে না। প্রত্যেকটা মেয়ের ফিনান্সিয়াল স্টেবিলিটিটা ভীষণভাবে প্রয়োজন, তাতে তার বিয়ে হোক, বিয়ের আগে বিয়ের পরে ডাজন্ট ম্যাটার, প্রত্যেকটা মেয়ের ফিনান্সিয়াল স্টেবিলিটি ভীষণ প্রয়োজন। আজকে আমি সবসময় কিন্তু ওইটা ব্যাকআপটা মাইন্ডে রেখেই চলি। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি 2 বছর ধরে একটা টালমাটাল পরিস্থিতিতে রয়েছি, ওইটা আমার খারাপ লাগার জায়গা, যে আমি এটা করতে পারছি না, মানে আমি ফেলিয়ার সেই জায়গাটাতে। এই জায়গাগুলো থেকে যায় না। আমি পায়েলকে এতক্ষণ আমরা খুব সুন্দর গল্প হচ্ছিল, কিন্তু আমি দেখলাম চোখটা, এটা হয়েও না, এটা যে কাজকে ভালোবাসো তুমি, যতটা অনেস্টির সঙ্গে করছো, নিশ্চয়ই একটু টাইম লাগছে হয়তো, মেবি হোপ ফর দ্য বেস্ট। আমি এটা সিরিয়াসলি বলছি, আমি কয়েকদিন তো কিছু মাস আরো চেষ্টা করবো, বাট আমার মনে হয় যে দেখো 2 বছর ইটস এ লং টাইম। তো আমার মনে হয় যে এতদিনে যদি না হয়, তো আমার মনে হয় যে এর পরেও হওয়াটা খুব ডিফিকাল্ট হবে। আর যদি অভিনয় নিয়ে প্রশ্ন থাকতো সেটাও আলাদা ব্যাপার, সেটাও তো হয়নি।
এবার দেখো কাস্টিং এর ক্ষেত্রে চ্যানেল কি চাইছে, চ্যানেলের কাকে ভালো লাগছে। এবার হয়তো প্রোডাকশন হাউসের কিছু নিজেদের আর্টিস্ট থাকে, চ্যানেলের কিছু প্রেফারের আর্টিস্ট থাকে, হয়তো আমি সেগুলো কোনোটার মধ্যে ফিট করি না, সেটাও হতে পারে। এত কাজ হচ্ছে, এতগুলো মাধ্যমে, সবচেয়ে বড় কথা পায়। আরো ব্যাপারটা হচ্ছে যে দেখো আমি আরো একটা রেসপেক্ট জানাই তাদের যারা ব্লগ করতে পারে, আমি পারি না ভাই। আমাকে সবাই সাজেস্ট করেছে যে আগে যখন ওই টিকটক বলো মানে রিলস গুলো বানানোর জন্য, এখনো তো রিলস আমার হয় না, আমি পারি না। আমি ক্যামেরার সামনে ডায়লগ বলে নিজের অভিনয় দেখাতে পারবো, আমি রিলসটা করতে পারবো না। বাট যারা করে আমি তাদেরকে রেসপেক্ট করি, তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা, কিন্তু আমি পারবো না। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি, এবার আমার যেহেতু অবাঙালি কালচারে বিয়ে হয়েছে, আমাদের প্রচুর ডিফারেন্ট কালচার। আমি এখানে এসে যেরকম ধরো আমার বাচ্চাটা খুব চিল্লাচ্ছে, ঠিক আছে আমার ধরো এখানে এসে বিয়ের পরে পেহলি রসুই বলে পাঞ্জাবিতে একটা থাকে, রসম রসাই এরকম একটা ব্যাপার। তারপরে ওদের আরো 26 তারিখে তিজ আছে, করওয়া চৌথ আছে, তারপর ওদের পুজোর সিস্টেম টেকনিক গুলো আলাদা, তারপর প্রসাদ গুলো আলাদা প্যাটার্নের হয়, মানে যেগুলো ইউজুয়ালি আমরা এসছি সেইগুলো নয়। তো আমি চাইলে এগুলো ব্লগ করার জন্য আমার শাশুড়ি আমাকে বলেছিল, আবার বর আমাকে নতুন ফোন কিনে দিয়েছে, বাট আমার তারা হয় না। তুমি সোশ্যাল মিডিয়াতেও তো তেমন অ্যাক্টিভ না, প্রচুর ছবি পোস্ট। আমি আগে তুমি দেখবে আমার মানে সোশ্যাল মিডিয়াতে আগে আমি প্রচুর ছবি আপলোড করতাম, বাট লাস্ট 2 বছর আমার কোনো সেরকম পোস্ট দেবো না। আমার বিয়ে নিয়ে আমার খুব কম পোস্ট। কেন, মানে কোথাও মন খারাপ, ডিপ্রেশন, কাজটা অনেকটা আমার ব্যক্তি মানে হতে পারে না, এটা আমার মনে হয় যে আমি যেই কাজটাতে খুশি থাকি সেই কাজটা যদি আমার না হয়, আমার কোনো কিছুতেই ভালো লাগে না। যে ধরো এখন আমাকে আমার বন্ধুরা পিলাটিস ওপেন করেছে, আমার হাজবেন্ড আমাকে একটা জিমে অ্যাডমিশন করিয়ে দিয়েছে, আমি জাস্ট যাই না, কারণ আমার ভালোই লাগে না। বললাম যে আমার কিছুই হচ্ছে না, আমার জাস্ট একটা নেগেটিভিটি চলে এসছে পুরো বিষয়টাতে। তো আমার কোনো কিছুতেই আমার ভালো লাগছে না। কিন্তু সেটা তো কাটাতে হবে, মানে কাটিয়ে উঠতেই হবে পায়েল। হোপফুলি তাড়াতাড়ি কাটিয়ে নেবো, তাড়াতাড়ি কেটে যাক, কারণ এইভাবে তোমাকে আমরা দেখতে চাই না। আমরা জানি পায় তুমি ভীষণ একটা সিম্পল লাইফ লিড করে, আমি প্রথম থেকেই দেখেছি। আমি একদম ডাউন টু আর্থ থাকাটাই পছন্দ করি। আমার মাও সবসময় বলে, আমি যখন কাজ করতাম তখন আমি বাসে উঠে যেতাম, আমার এগুলোতে কোনো সমস্যা নেই। বাট এখন মানে আস্তে আস্তে আমি দেখি, আজকে যখন আমি মনসা পুজোতে গেছিলাম তখন বেশ অনেক লোক আমাকে তাও চিনতে পেরেছে, মানে এটা আমার একটা ভালো লাগা জায়গা। আচ্ছা তাহলে 2 বছর, এটাই তো প্রাপ্তি, এটাই আমাদের প্রাপ্তি। এবার এই ভালো লাগাটা আমি অন্য কাজে পাবো না, এই ভালো লাগার জায়গাটা, এই যে লোকেরা এত ভালোবাসে, এটা আমি অন্য কাজে পাবো না। এইটা একটা খুব একদম খারাপ লাগার জায়গা থাকে। কথায় কথায় চোখ ভিজে যাচ্ছে, খুব ইমোশনাল পায়েল বোধহয়। একটু কাজের জায়গাটা নিয়ে একটুখানি বেশি ইমোশনাল, কারণ এরকম না ফেজ আমি আমার লাইফে খুব কম গেছে। এতদিনের এই ফেজ আমি ফার্স্ট টাইম ডিল করছি, দেখা যাক। ঠিক হয়ে যাবে, কিন্তু কথা হচ্ছে কোনো কাজের পায়েলের মধ্যে? কথা তো হয়েছে। এবার দেখো আমাদের ইন্ডাস্ট্রিতে এটা একটা ব্যাপার থাকে না, যে যতক্ষণ না তুমি শুটিং ফ্লোরে যাচ্ছ আর তোমার সেটা টেলিকাস্ট হচ্ছে, ততদিন কোনো সিওরিটি থাকে না। তুমি মানে ভেরি রিসেন্ট অনেক জায়গায় এটা দেখে থাকতে পারো, অনেকের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। তো সেই ক্ষেত্রে দেখো কথা তো আমি বলেছি, কথা হয়েছে যে পুজোর পর হয়তো কিছু শুরু হতে পারে, কিন্তু যতক্ষণ না হচ্ছে আমার সেই ভয়ের জায়গাটা থাকে যে আদৌ কি হবে, এটা একটা থেকে যায়। অনিশ্চয়তাটা খুব বোধহয় বেড়ে গেছে পায়েলের জন্য, মানে যেহেতু এত 2 বছর না হলে কি বলতো, আমি 15 বছর ধরে কাজ করেছি, এতদিনের গ্যাপিং আমার কখনো হয়নি যে এতদিন কাজ পাবো না, সেটাও এরকম কোনো কিছুই আমি করিনি। বা আমার মনে হয় যে অভিনয়ের ক্ষেত্রে আমি কি এতটা খারাপ অভিনয় করলে কি তাহলে দর্শক আমাকে ভালোবাসতো? তাহলে দর্শক কি মুমু চরিত্রকে এতটা ভালোবাসতো? এবার আমি জানি এটা সত্যি কথা যে একটা চরিত্রে লেখক চরিত্রটাকে যেইভাবে লেখে, সেটা তো আমি যদি 70% কৃতিত্ব তাদের দিয়ে থাকি, পুরো টিম দিয়ে তোলাটাও তো একটা, আমি মিনিমাম 5% 10% কৃতিত্ব তো একটা অভিনেতা অভিনেত্রীকে আমি দিতেই পারি।
আমি তো পুরো কৃতিত্বটা 100% শুধু লেখকের জন্য বা চ্যানেলের জন্য বা ডিরেক্টরের জন্য বা লাইট মেকআপ হেয়ার সবার কৃতিত্ব থাকে, তো সেরকম ন্যূনতম একটা 5% কৃতিত্ব একটা অভিনেতা বা অভিনেত্রীর থাকে। তো সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে তাহলে মুমুকে বা রাঙা বউয়ের সীমন্তিনী বা খুকু চরিত্রকে, কে আপন কে পরের অনুকে, রানুপলের লটারি ঐশ্বর্যকে কেউ এতটা ভালোবাসতো না বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো তাই জন্য মানে কেউ আমাকে কোনো অ্যাপ্রোচ করলে আমি যেরকম শ্বেতার, আমার রিসেন্টলি একটা কথা আমি শুনেছি যেটা শ্বেতা বলেছে যে আমি এই প্রফেশনে শরীর বেচতে আসিনি, আমি কাজ করতে এসেছি, একদম ঠিক তো বলেছে। শরীর বেচার তো কথা নয়, কেউ অ্যাপ্রোচ করলে তাকে যে হ্যাঁ বলতে হবে এটার তো কথা নয়, এই করতে তো আসিনি ভাই এখানে। এরকম অ্যাপ্রোচ পেয়েছো মানে 100%? তারপর সেটাকে না তো অবশ্য বোঝেন, তারপর সেটা রিয়াকশন কি কাজ কমে যাওয়া বা? হ্যাঁ, সেটা রিয়াকশন তো কাজের ক্ষেত্রে একটু তো পড়েছে, সেটা রিয়াকশন কাজের ক্ষেত্রে একটু তো পড়েছে, কিছু করার নেই। ঠিক আছে, ভালোদের একটুখানি কষ্ট সহ্য করতে হয়, এটা তো জানোই, পথটা কঠিন হয়, এটা তুমিও জানো। আর আমাদের অভিনেতা অভিনেত্রীদের পথটা একটু কঠিন থাকে, সেটা আমরা সব সময় জানি, সব মানে যেটা একদম ডে 1 থেকে আমি জেনে এসেছিলাম যে একটুখানি শক্ত পথ, এটা একদম মসৃণ পথ হয় না সবার জন্য, কিছু কিছু লোকের জন্য হয়, বাট কিছু কিছু লোকের জন্য সত্যিই হয় না। তো আমিও ধরে নাও আমিও তাদের মধ্যে একজন, যে যার জন্য এই পথটা মসৃণ নয়। আমি তোমার কথা শুনতে শুনতে যে অবাক হয়ে যাচ্ছি সত্যি, মানে তোমার কি খারাপ লাগা আছে সেটা তোমার কথায় দেখে বোঝা যাচ্ছে। যাই হোক, খুব ভালো থাকো, হয়তো এই সময়টা তোমার এই যে নতুন সংসার সেটা গোছানোর জন্য এইভাবেই। আমি বিশ্বাস করো বিয়ের আগে এটাই ভেবেছিলাম যে আমি দুটোকে ব্যালেন্স করবো, আর আমি এই বিষয়ে খুব কনফিডেন্ট ছিলাম যে আমি খুব সুন্দরভাবে দুটোকে ব্যালেন্স করতে পারবো। অনেকেই করছে, মানে অনেকে নতুন মাতৃত্বের মানে মাতৃত্ব উপভোগ করতে করতে কাজ করছে, মানে একদম ছোট ছোট বেবিদের রেখে কাজ করছে। তারা যদি করতে পারে, একটা বিয়ে হয়েছে বলে আমি কাজ করতে পারবো না, এটা তো একেবারেই নয়। আমার ডেফিনেটলি খুব ভালোভাবে কাজ করার কথা ছিল, বাট আমরাও সেটা হয়ে ওঠেনি। এবার সেটার কারণ কি আমি সত্যি এখনো খুঁজে চলেছি, আর আমি আগামী দিনে এইটা প্রশ্নের উত্তরটা আমি যতক্ষণ না পাবো আমি ঠিক মানসিকভাবে আমি শান্তি পাবো না। কারণ এটা কিছু না কিছু তো উত্তর থাকবে। আইদার আমি শেপলেস, আমি মোটা হয়ে গেছি, এটা একটা কারণ হতে পারে, আমি শাসক দলের সাথে থাকি, সেটা একটা কারণ হতে পারে, বা আমি কারোর অ্যাপ্রোচে হ্যাঁ বলিনি, সেটা একটা কারণ হতে পারে, বা আমি খারাপ অভিনয় করি, আমাকে দেখতে খারাপ, বা আমি দর্শক আমাকে ভালোবাসেন না, সেইগুলো কোনো কারণ হতে পারে। কিছু তো একটা কারণ। আমি ভীষণ মানে ইমোশনাল হতে পারি, বাট আমি প্রচন্ডভাবে প্র্যাকটিক্যাল। তো আমার মনে হয় যে এর বাইরে তো কোনো কারণ হতে পারে না। একদম। তো আমি তোমাকে এটাও বলছি যে এবার আরো একটা যেটা ব্যাপার থাকে যে রেমুনারেশন। অনেকেই বলবে যে ও কাজ পাচ্ছে না, বিশাল টাকা হাঁকিয়ে বসছে, অকাদের বাইরে গিয়ে হাঁকিয়ে বসে, এরকম নয়। আমি তোমাকে তাও বলছি, যেই ধারাবাহিকটা আমি অ্যাকচুয়ালি শেষবারের মতো করেছি, সেই ধারাবাহিকে আমি যেই রেমুনারেশনটা নিয়েছি, আমি 2017-18-তে যখন আমি কে আপন কে পর করতাম, তখন যে রেমুনারেশনটা নিতাম, আমার কাজ ছিল না বলে, আমার কাজটা ভীষণ প্রয়োজন বলে আমি সেই রেমুনারেশনে কাজ করেছি। মানে নিজেকে অনেক ডাউন করেছি, বাট এর থেকে বেশি ভাই আমি নিজেকে নামাতে পারবো না। নিজস্ব একটা সেলফ রেসপেক্ট থাকে, পরিশ্রম আমি আমার পরিশ্রমটা আমি তো খাচ্ছি, আমি আমার খাটার ক্ষেত্রে কোনো তো মানে দ্বিধাবোধ রাখছি না। আমি তো মানে কি বলবো 10%ও কম না, আমি 14 ঘন্টা কাজ করব, যা বলবে তাই করব। রোদ ঝড় জল বৃষ্টি জ্বর হচ্ছে, যে কোনো পরিস্থিতিতে আমি শুটিং ফ্লোরে যাব। আমি কাজটা তাদেরকে যতক্ষণ না ডিরেক্টর স্যাটিসফাইড হচ্ছে আমি ততক্ষণ টেক দেব। আমি আমার কাজের ক্ষেত্রে খুব অনেস্ট থাকবো, আমি 100% দেবো। তো আমার একটা নমিনাল কিছু প্রাপ্য হওয়া উচিত, সেই প্রাপ্যটা আমি চাইবো। এবার এখন দেখছি যে সেই ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, তো আমি সেটাতেও এগ্রি করে গেছি, চলো ভাই তাই ডান। কিন্তু তারপরে হোয়াট নেক্সট? এতগুলো বছর এটা হওয়ার কথা ছিল না। কিন্তু হ্যাঁ, এটা দেখো বললে ভুল হবে, সত্যি কথা বলতে আমি কয়েকটা অফার পেয়েছিলাম, কিন্তু সেগুলো খুবই ক্যামিও চরিত্রের জন্য ছিল। আমি সেই চরিত্রগুলো করতে চাইনি, কারণ আমার একটা ভালো ব্রেক দরকার ছিল। আমি একটা কাজ করতে চাই, মানে আমি ইনফ্যাক্ট এরকমই বলেছি যে আমি ধরো 2-3টে কাজ, আমি একটা কাজই করলাম যেখানে আমি একটুখানি, আমি তো ক্যারেক্টার আর্টিস্ট করি, আমাদের ডেটস এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। তো আমি এরকমই কাজ করতে চাই যেটাতে
আমার একটা প্রপার ডেটস হলো, এটা চরিত্রটার একটু জোর আছে, তাই না? মানে আমার মনে হয় যে সেরকম চরিত্র আমি মানে ফুটিয়ে তোলার মতো ক্ষমতা আমার মধ্যে রয়েছে না। একদম রাখো। একদম ভিড়ের মধ্যে ক্রাউডে গিয়ে শুধু দাঁড়িয়ে থাকবো রোজ রোজ গিয়ে সেই পার ডেটা নিতেও না আমার খুব গায়ে লাগবে। আর সেটা পড়ে তুমি দিনের শেষে তো কষ্টই পাবে সেই। হ্যাঁ ধরো এখন আমার একটা কাজ হলো, মানে শুধুমাত্র ড্রয়িং সিনে গিয়ে আমি 10টা লোকের মাঝে একটা হ্যাঁ বাবা আমি এটা করেছি, না মা আমি এটা করিনি, মানে শুধু এইটুকু বলে আমি একটা পার্ট ডে নিয়ে চলে আসবো, কোথাও না কোথাও গিয়ে ওটাও খুব আত্মসম্মানে লাগে। তো আমি কিছুই করলাম না, একদম শুধু গিয়ে হ্যাঁ বাবা না বাবা হ্যাঁ হুঁ ঠোঁট নাড়িয়ে দিয়ে চলে আসার জন্য নয়, তো ভালো লাগার জায়গাও তো থাকে। টাকা কামানো হলে টাকা কামানোর এখনো পর্যন্ত প্রত্যেকটা মেয়ের কাছে অনেক অপশন থাকে। আমি এখন আইটি সেক্টর যেরকম বললাম বিভিন্ন ভাবে আমি প্রাইভেট টিউশন পড়াতে পারি, একদম করতে আমাকে পারো। বহুবার বলেছে একটা ব্যবসার কথা, তো আমি বলেছি যে ঠিক আছে, মানে আমাকে আমি যে নিজেকে একটুখানি সুইচ করবো, আমার একটা মানসিক মানে কি বলবো একটা চিন্তা ভাবনা থাকে যে ঠিক আছে চলো এটা এখন আর হচ্ছে না, এটা আমি ভাববো না, এটার জায়গায় আমি অন্য কিছু করব। আমার এটাতে একটুখানি টাইম লাগছে, যদি হয় দেখো পরিস্থিতি মানুষকে সব শিখিয়ে দেয়, পরিস্থিতিতে সেরকম সিচুয়েশনে পড়লে মানুষ সব করে, তো সেরকম যদি হয় তো তাহলে আমি সেটাও করবো, কিছু করার নেই। কারণ আমি শেষ চেষ্টাটা তো করেছি। কারণ আমি একেবারে মানে যেই জিনিসটা যে একটা মেয়েকে সবসময় ফিনান্সিয়ালি মানে কারোর উপর ডিপেন্ড হওয়াটা উচিত নয়, কারণ সেই কোশ্চেনটা মানে আমি কাউকে এটা আমি আমার বাড়িতে আমার হাজবেন্ড বলে পরে যখন ইন্টারভিউটা দেখবো ভাবতে পারি যে এটা আমি ওকে ইন্ডিকেট করছি, কাউকে না, ইন জেনারেল উপরে ধরো মানে কি করবি, আমি বললাম যে আমার আজকে না এই টাকাটা লাগবে, কি করবি কোথায় যাবি, মানে নর্মালি জিজ্ঞাসা করতেই পারে, কিন্তু বারবার চাইতে থাকলে একবার বলতে পারে যে না এখন হবে না, সেই সময় হয়তো তোমার খুব প্রয়োজন। তো আমার মনে হয় যে সেটা যদি তুমি নিজেই রোজগার করো তো তোমার যেটা যখন ইমিডিয়েট প্রয়োজন সেইটা তুমি ফুলফিল করতে পারবে। একদম। আর আরো একটা যেটা আমার মেন পয়েন্ট থাকে যে আমি আমার মা বাবার একমাত্র সন্তান, তো আমি সব সময় চেষ্টা করেছি, আমি ক্লাস 12 এর পর থেকে কাজ করছি, মানে আমি অভিনয় করছি না, তখন আমি কল সেন্টারে কাজ করতাম ক্লাস 12 এর পর। তো সেই জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করেছি যে নিজে কাজ করার। আমি এই যে এখন যে বসে গেছি না বাড়িতে, এটা আমার ভীষণ ডিপ্রেশনের একটা জায়গা, মানে আমি সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না, মানে আমার খারাপ লাগা শুধু না, মানে একটা অদ্ভুত আমি পুরো ব্ল্যাঙ্ক থাকি, আর কারণ আমার কাছে কোনো কিছু অ্যান্সার নেই। আমাকে সবাই জিজ্ঞাসা করে যে কবে থেকে কাজ শুরু করছে, যেটার উত্তর আমার কাছে নেই, কারণ আমি জানি না কবে থেকে কাজ শুরু করছি। আচ্ছা কেন করছো না, মানে আমি কি বলবো যে আমি বিয়ের জন্য ছুটি নিয়েছি, মানে ওয়েডিং লিভ, এটা তো নয়। কি অদ্ভুত, মানে এবং সত্যি মানে রোজগার করা থেকে সেটা বন্ধ হয়ে যাওয়াটা, হ্যাঁ মানে আমি রোজগার করছি না, করতে পারছি না, পরিস্থিতি আমি কোনো অভাবে নেই, সবার প্রথমে আমি কোনো অভাবে নেই, কিন্তু আমি চরম অভাবে রয়েছে, কারণ আমি আমার নিজের রোজগারটা নিজে করতে পারছি না, বাট আমার কোনো অভাব নেই, আমি খুব ভালোভাবে নিজের দিন কাটাচ্ছি, কিন্তু আমি ভীষণ অভাবে রয়েছে কারণ আমার নিজের অ্যাকাউন্টে নিজে আমি রোজগার করে টাকাটা রাখতে পারছি না, সেটা একটা মাইনাস পয়েন্ট। আর চারিদিকে এত কিছু হচ্ছে, কোনটার এফেক্ট কিসে হচ্ছে আমি সত্যি কথা বলতে কিছু বুঝতে পারছি না। তো যখন আমার বিয়েতে মুখ্যমন্ত্রী এসে তারপরেও আমাকে অনেক কথা শুনতে হয়েছে। হ্যাঁ কেন তোমার ছবি দিলেই ছবির মধ্যে নানা লোকের যেরকম হয় সোশ্যাল মিডিয়া বাদ দিলাম, এইগুলো অপরিচিত মানুষদের কথা বাদই দিলাম, চেনা মানুষদের কথা আসলে পরিচিত মানুষের মধ্যে কি হয় যে অনেকেই বিরোধী বন্ধু বান্ধবের মধ্যে থাকে, তো হয় এটাকে হাসি ঠাট্টা মজা ঠিক আছে, অনেকেই আছে যারা খুব অ্যাপ্রিসিয়েট করে যে ঠিক আছে তুই এগো, কিন্তু আমি কখনোই না আমি রাজনীতিতে গিয়ে বলবো আমার আজকে এটা চাই বা এটার জন্য আমি দৌড়াবো, ওটা চাই ওটার জন্য দৌড়াবো, আমার দ্বারা হয় না, আমি পারি না বলতে, এটা আমার এটা খুব ল্যাকিং, এরকম নও সেই এটা আজকে আমার এটা চাই, এটার পেছনে আমি এই দাদা ওই দিদির পেছন পেছন ঘুরবো, আমার একটুখানি ল্যাকিং। আমি করতে চাই, আমি রাজনীতিটা করতে চাই,
কিন্তু যে আমি রাজনীতি করছি বলে আমাকে এক্ষুনি আমাকে টিকিট নিতে হবে, আরে ভাই এবিসিডিটাই তো চাই ফাইল, এটা বুঝলাম। স্বচ্ছ রাজনীতি থেকে আমি তো এবিসিডিটাই তো জানি না, আমি ওটা নিয়ে উপন্যাস প্রবন্ধ কি করে লিখবো? আমাকে অ ক খ টা তো লিখতে হবে, আমাকে জানতে হবে পুরো বিষয়টা, আমাকে গ্রাউন্ড লেভেল থেকে শুরু করতে হবে। ঠিক। আমি কলেজে রাজনীতি করেছি, কলেজের রাজনীতিটা কমপ্লিটলি আলাদা, সেটার সাথে একটা বিধানসভার রাজনীতি, একটা লোকসভার রাজনীতি বা একটা ওয়ার্ডে আঞ্চলিক যে রাজনীতি থাকে সেটা অনেক আলাদা, আমার কাছে সেটা মনে হয়। আমি 2021 থেকে সব জায়গায় গিয়ে গিয়ে সবার সাথে থেকে থেকে আমি কিছুটা শিখেছি, কিন্তু আমার শেখা মানুষের শেষ হয় না। কিন্তু 21-এর মঞ্চে তোমায় দেখতে পাইনি এবার, মানে সেটা না 21-এর মঞ্চে আমি ছিলাম। ও আচ্ছা, কিন্তু আমি একদমই 21-এর মঞ্চে ছিলাম, কিন্তু আমি 21-এর মঞ্চে সত্যি কথা বলতে আমি ছবি তুলিনি, কারণ আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা একটু থেকে দূরে থাকি। কেন দূরে থাকি? কারণ ওইটা একটা শহীদ দিবস, যদি ধরো শহীদ দিবস চলাকালীন কোনো ছবিতে আমি এলাম তো ঠিক আছে, বাট যদি আমি না আসলাম, আমার সমর্থনটা ওখানে উপস্থিত যারা ছিলেন তারা সেটা দেখানোর প্রয়োজন নেই। হ্যাঁ, যারা ছিলেন তারা দেখেছে, আর আমি যে ওখানে উপস্থিত ছিলাম তারা সবাই জানেন, দ্যাটস অল। কারণ 21 শহীদ দিবসে আমার ছবি তোলাটা মানে আমি এটা বলছি না যে আমি তুলিনি, আমি এর আগের বার তুলেছিলাম। তো তোলার পর আমাকে আমার খুব কাছের একজন বন্ধু আমাকে এটা বুঝিয়েছিল যে তুমি এই ছবিটা না তুললেই পারতে, বা তুমি এই গিফটের ছবিটা না দিলেই পারতে। তো কারণ সবকিছু সবসময় সবার সাথে ভাগ করে নেওয়ার দরকার নেই, তো এটা তো তোমার। ঠিক 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 আছে, তো ওইটা তো শহীদ দিবস, মানে কথাটা তো শহীদ দিবস, ওটা তো মানে ভীষণ আনন্দের দিন নয়। তো সেখানে মানে আমি যারা করছে আমি কিন্তু তাদের এগেইনস্টে একদমই নই, সেটা তো নয়, তুলেছে খুব ভালো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে নিজেকে ছবি থেকে একটু দূরে। কিন্তু হ্যাঁ, যদি কখনো আমি আগামী দিনে কার্নিভালে যাই, আমি কি ছবি তুলবো না? ডেফিনেটলি ছবি তুলবো, আনন্দের, সেটা একরকম। আমি যদি মুখ্যমন্ত্রীর সাথে আবার দেখা করার কখনো সুযোগ পাই, আমি কি ছবি তুলবো না? আমি ডেফিনেটলি ছবি তুলবো, সেটা আমার কাছে খুব আনন্দের জায়গা। কিন্তু শহীদ দিবসে আমি স্টেজে আছি, সেটাকে আমাকে প্রমাণ করার জন্য ছবি তুলে সোশ্যাল মিডিয়া আপলোড করতে হবে, সেটা আমি করেছিলাম আগের বছর। তো সেটা আমার মনে হয়েছে, আমি রিয়েলাইজ করেছি যে সেটা হয়তো আমার উচিত হয়নি। তো তাই জন্য আমি আর এই বছর আমি চেষ্টা করবো যে এই ভুলগুলো আমি দিনের দিনে করেছি বা করছি, সেগুলো যতটা পারি আমি শুধরানোর চেষ্টা করব। কারণ সবার মনে হয় যে যারা অভিনয় করে তারা যখনই রাজনীতিতে আসে তাদের শুধুমাত্র একটা চাহিদা থাকে, বাট আমার মনে হয় যে না, থাকে না। কারণ আমি নিজের উপর কনফিডেন্সে, আমার তো সেই চাহিদা নেই, সুতরাং সবার সেটা থাকে না। তো সুতরাং কেউ যদি বলে যে থাকে তাহলে সে ঠিক, কিন্তু সবার থাকে সেটা একদম মানে ভুল, সেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ঠিক, একদম। তুমি এটাই বলবো, তুমি তোমার পথে চলো, বাধা আসবেই, কারণ সত্যি এইভাবে ভাবতে আমি খুব কম মানুষকে দেখেছি এখন। রাজনীতিতে অনেকেই আছেন, যাই হোক, মানুষও জানেন অনেকটাই স্বার্থে নিজেদের, এবং সবাই নয় আবারও ঠিক। এবং যেমন আমার শুনেই ভালো লাগলো যে মানুষকে একটু সাহায্য করার জন্য, এবং আক্ষরিক অর্থে আমার মনে হয় পায়েল সেটাই, যে সাহায্য করার জন্যই। তো যাই হোক, পায়েল ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার মনে হয় খুব শীঘ্রই তুমি দেখবে একটা ভালো কিছু আসছে, এটা আমিও হতেই হবে এবার। যদি হয় তখন তোমার সাথেই আমি দর্শকদেরকে জানাবো যে সত্যি তোমার কাছে আমি সেই লাস্ট আমি দুঃখ প্রকাশ করেছিলাম, যে হ্যাঁ একমাত্র তোমার কাছে আমি দুঃখ প্রকাশ করেছি যে অর্পিতা এরকম এরকম হয়েছে, আর কি বলবো। তুমি আমাকে ফোন করো, দেন সত্যি আমাদের মধ্যে অনেকক্ষণ কথা হয় এটা নিয়ে। আর যদি আমি কাজ পাই কখনো, যদি কাজ পাই একদম, যদি চ্যানেলের মনে হয় যে না আমি অভিনয় করতে পারি, যে চরিত্রটা আমি ফোটাতে পারি, যদি তারা আমাকে কাস্ট করেন, দেন ডেফিনেটলি আমি তোমার কাছে প্রথম ইন্টারভিউতে বলবো যে অর্পিতা আমি কাজটা পেয়েছি। একদম, এবং আমি খুব শীঘ্রই এটা শুনবো, এটা আমি নিশ্চিত। পজিটিভ আর নেগেটিভ থেকো না, নেগেটিভ জানি হয়ে যায়, একদম মানে আমরা হয়ে যাই, আমিও হই। আমি নেগেটিভ না, ভীষণ প্র্যাকটিক্যাল জিনিসটাকে অবজার্ভ করা শুরু করেছি যে হচ্ছে না ভাই, আমি কি করব, হচ্ছে না। আই ট্রাইড মাই বেস্ট। হ্যাঁ, এখন বলতে পারি যে আমি জিম করে রোগা হইনি, সেই ক্ষেত্রে আমি ট্রাই করিনি, বাট সেটা
আমি তো বলছি ভাই তুমি যদি আমাকে কাকিমার চরিত্র, আমাকে যদি মনে হয় যে আমি কাকিমা হয়ে গেছি তো তুমি আমাকে কাকিমার চরিত্র, এটা এই কাকিমার চরিত্র করছে এরকম না, আমি সেটা গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করব। আমি কাজ করতে চাই, হয় না তো, আমি কাজ করতে চাই, আমি যদি ওই চরিত্রটা ফোটাতে পারি খুব ভালো। আমি যদি এখন হিরোর বোনের চরিত্র করতে পারি সেটাও আমার জন্য খুব ভালো। মানে আমি শুধু একটা ভালো চরিত্র চাই, যে চরিত্রটার মধ্যে করার মতো কিছু থাকবে, আমি অভিনয় করতে। কারণ এটাও আমার কাছে এখন চ্যালেঞ্জিং যে আমি এখন কালকে একটা ডাক পেলাম, আমি গিয়ে ক্রাউডে দাঁড়িয়ে থাকলাম, আমি সেটা করব না। একদম একদম, কেন করবে? কারণ এটা আমার কাছে চ্যালেঞ্জিং যে আমি কি অভিনয়টা পারি না, তাহলে আমি 2 বছর ধরে বাড়িতে কেন বসে আছি? নিজের আত্মবিশ্বাসে একটা কোথাও, হ্যাঁ, সুতরাং এইটাকে আমাকে ঠিক করতে গেলে আমাকে কোনো চ্যালেঞ্জিং চরিত্র নিতে হবে, বা এমন চরিত্র পাঠ করতে হবে যে চরিত্রতে করার মতো কিছু রয়েছে, যেটা আমি নিজেকে প্রমাণ করতে পারবো। এটা আমার কারোর জন্য না, না দর্শকদের জন্য, না চ্যানেল, না কোনো ডিরেক্টর, না কোনো রাইটার যে না নিতে বলে, না কোনো রাজনৈতিক দলের ভেদাভেদে, আমি নিজের জন্য যে আমি কি পারি, আমি তো পারি, এটা নিজের প্রশ্নের আমি তো পারি। তাহলে এতদিন আমার কি হয়েছিল? মানে তাহলে নিশ্চয়ই এই, তাহলে আমি ধরে নেবো এই কটা আমার খামতি নয়, তাহলে এটা তুমি বুঝে যাবে, তাহলে আমার প্রবলেম নেই একদম। তাহলে হয়তো বাকি কোনো কিছু প্রবলেম ছিল যে কারণে পারিপার্শ্বিক প্রবলেমে হয়নি, তখন আমি হলো ওটাকে অ্যাকসেপ্ট করে আমি আগে এগিয়ে যাব। একদম। আর পায়েলের খামতি নেই, এটা আমরা সকলেই জানি। এখন একটু ওর মনে হচ্ছে, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ পায়েল। চোখে জল দেখতে চাই না, হাসি মুখটাই দেখতে চাই। একদম এই হাসি মুখটা থাকবে। আমরা খুব শীঘ্রই, কিন্তু আমি বলে যাচ্ছি, আমি একদম মন থেকে বলছি, আমরা খুব শীঘ্রই পায়েলকে নতুন কাজে দেখবো এবং খুব ভালো একটা চরিত্রে দেখবো। শেষে কি বলবো, অনেকে মিস করেন তোমায় পায়েল। আমি মিস করি, সব দর্শকদের খুব মিস করি, আমি ক্যামেরার সামনে কাজ করাটাকে খুব মিস করি। আমি শুধু চাই যে যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের সামনে আমি নতুন চরিত্র নিয়ে আসতে পারি, তো আমি ততদিন খুব মিস করব, এটাই বলতে চাই।